কমন একটা ন্যারেটিভ হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাতের কারণে পানির ঢল নেমে এসছে। তাই আমরা আজকে যখন বসে আছি, আজকেও কিন্তু অ্যাভারেজ বৃষ্টিপাত কিন্তু কম না। গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে ত্রিপুরায়, ফেনীতেও বৃষ্টিপাত হচ্ছে সকাল পর্যন্ত। এবং এখন বৃষ্টিপাতের যে স্রোত, আপনি যদি আমার পাশে মুহুরী নদী আছে সেটা যদি দেখেন, যে প্রচুর বৃষ্টিপাত হলে স্রোত বড় উঁচু হয়ে হয়তো বা আরও 20 ফিট উঁচু হবে, কিন্তু সেটা সমুদ্রের ঢেউয়ের মতো। স্থানীয় যে বয়ানগুলো আমরা শুনলাম, সমুদ্রের ঢেউয়ের মতো পানিটি এসছে, হঠাৎ করে এসে বাড়ি খেয়েছে এবং বাড়ি খেয়ে বাঁধগুলো ভেঙে গিয়েছে, স্থানীয় সব কিছুকে তলিয়ে নিয়ে গেছে। সুতরাং এটা মানে হচ্ছে যে বৃষ্টিপাতের যে পানিটি ছিল সেই পানির সাথে সাথে হয়তো কোনো রিজার্ভারের পানি ছাড়া সুইচ গেট ছেড়ে দিয়েছে, স্থানীয়ভাবেও কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। সুতরাং আমরা এই ন্যারেটিভের সাথে আলামতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনি দেখবেন যে এখানে এটা একটি নদী। আপনি যদি ঘুরে দেখেন, আমি দেখাচ্ছি, ডান দিকে একটু হচ্ছে মুহুরী নদী, অনেক চড়া, প্রায় 500 মিটারের মতো চড়া আছে এই অঞ্চলটি। আর এই যে বল্লার মুখ যেটা বলা হচ্ছে, এই জায়গাটাতে এই যে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, আপনি দেখবেন এই যে এখানে কতগুলো বাঁশ গাড়া আছে। 1983-তে একই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। একটা বড় ফ্ল্যাশ ফ্লাড আপস্ট্রিম থেকে যখন এসেছিল, তখন পানি, আরেকটা বড় বিষয় যে এই জায়গাতে একটা মিয়ান্ডার আছে, মানে একটা বড় বাঁক আছে। তো বাঁক দিয়ে পানি যখন যেতে সময় লাগে, তখন কিন্তু এই পানির একটা বড় চাপ তৈরি হয়। চাপ তৈরি হলে রাইপেরিয়ান এরিয়া যেটাকে বলা হয়, এখানে একটি শহর আছে, বেলেনিয়া শহর। এই শহরটি ডুবে যাবে খুব তাড়াতাড়ি যদি পানি না বের হয়। সুতরাং স্বাভাবিকভাবে তখন 83-তেও ভারত কিন্তু এদিকে এই অবৈধভাবে লাইনকে কেটে দিয়ে কিন্তু ফেনীবাসীকে ডুবিয়ে দিয়েছে। এবারও একই কাজটি করেছে, সেটা হচ্ছে যে বাঁশের যে বাঁশ ছাড় দেখতে পেরেছেন, তার পাশে যে আরেকটি ক্যানেল কাটা হয়েছে। সুতরাং পানিগুলোকে দ্রুত নামানোর জন্য এই ক্যানেলটি কাটার সাথে সাথে পানি যখন যায়, আপনারা জানেন যে পানির স্রোত যে ছোট দিয়ে শুরু হয়, কিন্তু এরপর অনেক বড় হয়ে গিয়ে কেউ সবগুলোকে শেষ করতে। সুতরাং এখন এখানে যদি আমরা দূরত্ব দেখি, এটা প্রায় 1000 মিটারের মতো, মানে দূরত্বটা, মানে নদীর মতো হয়ে গেছে, নদীর চেয়ে বড় হয়ে গিয়েছে। সুতরাং এইটা দিয়ে বোঝা যাচ্ছে যে পানির যে স্রোতটা কীভাবে ডেভাস্টেটিং হারে একটা বড় ফ্ল্যাশ ফ্লাড রাতের আধারে এটা ফেনীবাসীকে এবং পরবর্তীতে নোয়াখালীবাসীকে কিন্তু ডুবিয়ে দেওয়া হচ্ছে। আপনি তো নদী নিয়ে কাজ করেন, আপনার দীর্ঘ সবগুলো নদী নিয়ে আপনার কাজ, তো সেখান থেকে এটা কি আসলে কোনো দেশ পারে আরেকটি দেশের দিকে বাঁধ কেটে দেওয়া? প্রথম হচ্ছে যে এটি একটি আন্তর্জাতিক সেই নদীর যে প্রেসিডেন্সগুলো আছে নদী ব্যবস্থাপনা, সেটার সবচেয়ে বড় লঙ্ঘন যে আমি না জেনে পানি ছেড়েছিলাম, এটা 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যে এইটা যেহেতু বলা হচ্ছে উপর যদি কোনো সুইচ গেট থেকে থাকে, যেটা আমরাও দেখেছি আছে, সুতরাং এই সুইচ গেটগুলো এবং এখানে রিজার্ভার তৈরি করার আগে স্থানীয়ভাবে, যেহেতু এই নদীটা আমাদের দুজনের, শুধু ভারতের নদী না, এটা আমাদের বাংলাদেশের নদী, আমাদের দুজনের নদী। তো কমন রিভার হিসেবে আমাদের অনুমতি না নিয়ে কোনো ধরনের স্থাপনা করতে পারে না, যেটা করে ফেলেছে। সেক্ষেত্রে উচিত ছিল ভারতের আমাদেরকে জানিয়ে পানিগুলো ছাড়ে। আর কাটার ক্ষেত্রে তো ডেফিনেটলি আমাদের স্থানীয় ডিসিশন আছে, যেটা বিএসএফ কেটেছে, স্থানীয়ভাবে বলা বিএসএফ কেটেছে, কেটে তারা আবার ফায়ারিং করেছে, ফায়ারিং করে তারা এটাকে মানে এক ধরনের এই জায়গাটার দখলও নিয়েছে প্রতীকী হারে, এবং তারপর পানিগুলোকে তারা তার পরবর্তীতে রাতে ডিসচার্জ হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন যে কাটার টাইমিংটাও একদিন আগে কেটেছে, কারণ তারা জানে যে পানিটি আসবে, তো কাটার কথা না, তখন কিন্তু পানির লেভেল কিন্তু ওই পর্যায়ে ছিল না। সুতরাং দেওয়ার প্রায়র ইনফর্ম যে এখান দিয়ে পানিটা যদি যায় তাহলে পানির এখান দিয়ে বের হয়ে নিতে হবে, স্থানীয় জনগণ যে কথাটা বললো, এটা হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের বাঁধের অংশ কিংবা নোম্যান্স ল্যান্ড এবং আমাদের এই অঞ্চলের যে কাটবে, এটা তো আন্তর্জাতিক আইনের প্রেসিডেন্সের মধ্যে এটা পড়ে না। সুতরাং আমরা মনে করি এইটি ছিল যে বড় একটি ঘটনা, এটা একটা সাপোর্টাইজ আমরা মনে করি, এবং রাতের আধারে যে পানিতে এসছে। তো এই ধরনের সাপোর্টাইজ করার প্র্যাকটিসটা তো ভারতের গত 15 বছর ধরে আমরা অনেক বেশি দেখেছি। আওয়ামী লীগ আমলে তিস্তাতেই ঘটনাগুলো প্রতিদিন হচ্ছে, মেঘনা অববাহিকায় প্রতিদিন হচ্ছে, এবং ব্রহ্মপুত্র অববাহিকা তো হয়। সুতরাং এখন নতুন করে ফেনীতে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই প্র্যাকটিসটা আগের নতজানু সরকার, বিশেষ করে হাসিনার কাছে এগুলো তো কোনো ব্যাপারই ছিল না। হাসিনা বন্যাকে নিয়ে উপহাস করে বলেছে যে বন্যা হলে নাকি কৃষকের ঘরে পানি আসবে, পুকুরে পানি আসবে, এই ধরনের উপহাস করেছে। সুতরাং এই প্র্যাকটিসটা তো ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি, যা ইচ্ছা সে তা করতে পারে, এখানে কোনো ধরনের প্রতিবাদ নাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ থেকে যদি স্ট্রং প্রতিবাদ তৈরি করা যায়, স্ট্রং ভয়েস তৈরি করা যায়, এবং এটা শুধুমাত্র প্রতিবাদ এবং শত্রুতার প্রতি সীমাবদ্ধ না থেকে এটা একটা ওয়ার্কিং সলিউশনের মধ্যে যেন আমরা যেতে পারি।
ওয়ার্কিং সলিউশনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা ব্রেইন গেম করলাম, সেগুলো আমি করি নাই, আমরা বলি সে করছে, এটা তো ব্রেইন গেমের বিষয়টা। কারণ এখানে জীবন এবং জীবিকা এখানের সাথে জড়িত, কারণ এখানে অনেক মানুষ মারা গিয়েছে, আপনারা জানেন 13 জনের বেশি মারা গিয়েছে, না 28 জন মারা গেছে পরবর্তী, এই প্রচুর ধন সম্পদের ক্ষতি হয়েছে। সুতরাং এটা জীবন জীবিকার বিষয় দুপক্ষে, সুতরাং তারাও তো ফ্লাড হয়েছে। সুতরাং এই বলিনিয়া শহর এবং আশেপাশে যে যারা দেখতে পেলে এখানেও তো গরিব মানুষ, তা এই গরিব মানুষগুলোর ভাগ্য নিয়ে তো দিল্লি খেলছে, এরকম না যে এখানকার ভারতীয়রা খেলছে, তাই না? দিল্লি খেলছে, আমাদের ভাগ্যগুলো নিয়েও তো দিল্লি খেলছে। তো সুতরাং এখানকার মানুষগুলো নিয়ে দিল্লিতে বসে দিল্লির ফরেন পলিসির পার্ট হিসেবে এগুলো খেলবে, এটাও ঠিক না। সেজন্য আমরা মনে করি ঢাকা দিল্লি যদি একটি ওয়ার্কিং রিলেশনশিপে যেতে পারে, সেজন্য স্ট্রং ডিপ্লোমেসি প্রয়োজন, এবং স্ট্রং ডিপ্লোমেসি হলে এই ধরনের সাপোর্টাইজ করা